ঠিক আছে, সবাইকে স্বাগত আজকে বাংলা ক্লাসে। স্লাইডটা অন করে স্লাইডটা দেখতে পাবো কিনা দেখো তোমরা। বাংলা ক্লাসে স্বাগত। আজকের পাঠ চিঠি লিখন। আজকে আমরা যেগুলো শিখবো ক্লাস শেষে, প্রথমত চিঠি কিভাবে লিখতে হয় তা জানতে পারবো। যে কোনো বিষয়ে আমরা চিঠি লিখতে পারবো, বুলেট পয়েন্টের সাহায্যে সহজে চিঠি লিখতে পারবো। সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। সবার ক্যামেরা অন থাকবে, ক্যামেরা অন থাকা বাধ্যতামূলক, ক্যামেরা অন থাকবে সবার। আমি স্ক্রিন শেয়ার করেছি তো আমার ক্যামেরা অটোমেটিকলি চলে গেছে। আমি একটু অন করে দিচ্ছি, দেখি। চিঠি লিখন শ্রেণী কাজ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার পড়া কোনো মজার বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে। চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। সবাই একটু বুঝে নাও, তোমার পড়া কোনো মজার বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে। মানে একটা বই পড়তে সেটা খুবই মজা, তোমার ভালো লেগেছে, ওই সম্পর্কে তোমার বন্ধুকে জানিয়ে একটি চিঠি লিখবে। চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। নিচের বিষয়গুলো হচ্ছে বুলেট পয়েন্ট। প্রথমত, এক হচ্ছে বই পড়া 3টি উপকারী দিক তুলে ধরো। মানে চিঠি লিখার আগে তুমি স্টার্টিং করবে কিভাবে শুনে নাও। প্রথমে আমরা চিঠি লিখার ক্ষেত্রে শুরুতে বলছি যে প্রথমে আমরা তারিখ লিখছি, তারিখ অথবা স্থানের নাম। ঠিক আছে, আমরা আজকে কয় তারিখ বলছি? আজকে হচ্ছে ধরো 6 তারিখ, 6 ডিসেম্বর 2020। স্থান নাসিরাবাদ চট্টগ্রাম। আমি ধরো স্কুল থেকে লিখছি নাসিরাবাদ চট্টগ্রাম, এটুকু হচ্ছে স্থানের উপরে লিখবে একদম শুরুতে। তারপরে প্রিয় সাজু, প্রিয় সাজু আমার শুভেচ্ছা নিও, গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। চিঠিতে তুমি আমার কোনো মজার বই সম্পর্কে জানতে চেয়েছো। আমি পড়েছি এমন কোনো মজার কোনো বই আছে কিনা এই সম্পর্কে জানতে চেয়েছো। ঠিক আছে, এই সম্পর্কে আমি এখন বিস্তারিত লিখছি। এরপর তুমি শুরু করবে যে তুমি যে খুশি হবে যে আমি খুবই বই পড়ুয়া বা বই প্রেমিক মানুষ, বই পড়তে আমার খুব ভালো লাগে, এটা বলবে। বই পড়ার অনেকগুলো উপকারী দিক রয়েছে এখানে, যেমন আমরা এখানে বুলেট পয়েন্টে, এখন আমরা বুলেট পয়েন্ট এখানে আলোচনা করব। তোমরা আবার মনোযোগ দাও, আমি স্টার্টিং করছি চিঠি শুরু থেকে। এখন আবার আমি আরেকবার বলছি, প্রথমত আমরা উপরে সবগুলো লিখবো বাম পাশে, বাম পাশে উপরে প্রথমে তারিখ দিব। মনে করো এই জায়গায় আমরা তারিখ, এক্ষেত্রে এটা বাম পাশে, এখানে আমি লিখে শুরু করলে এই জায়গায় আমরা তারিখ দিব। তারিখ দিয়ে তারিখের নিচে আমি কোন স্থান থেকে লিখছি ওই স্থান লিখবো, নাসিরাবাদ চট্টগ্রাম। ঠিক আছে, এরপর লিখবো প্রিয় সাজু আমার শুভেচ্ছা নিও, গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। প্রিয় সাজু আমার শুভেচ্ছা নিও, গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। চিঠিতে তুমি আমার আমার পড়া কোনো বই সম্পর্কে, আমার পড়া কোনো বই বা আমার পড়া কোনো মজার বই সম্পর্কে বিস্তারিত জানাতে লিখেছো বা বিস্তারিত জানাতে বলেছো। এখন আমি এই সম্পর্কে লিখছি। এই কথা বলে তুমি তোমার লেখা শুরু করবে। যে নিচের এরপর অংশটাকে বলা হচ্ছে পত্রগর্ভ, যেটা দিয়ে তুমি স্টার্টিং করবে। যে তুমি শুরুতে বলবে যে আহ তুমি জেনে তুমি তুমি তো জানো আমি খুব বেশি বই পড়ি এবং আমার বই পড়তে খুবই ভালো লাগে। আর বই পড়ার অনেকগুলো উপকারী দিকও রয়েছে। ঠিক আছে, অনেকগুলো উপকারী দিক এখানে আমাদের বুলেট পয়েন্ট প্রথমটাকে আমি এখানে টাচ করবো যে অনেকগুলো উপকারী দিকের মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে জ্ঞান অর্জন বা জ্ঞান বৃদ্ধি পাওয়া। জ্ঞান অর্জিত হয়, বই পড়লে আমাদের জ্ঞান অর্জিত হয়। এই কারণে আমি বই পড়ি। প্রথমত জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে বই। বই পড়ার মধ্যে কিন্তু আমরা মানে বিচিত্রময় জ্ঞান লাভ করে থাকি। এরপরে আরো একটা দিক হচ্ছে অভিজ্ঞতা অর্জন হয়। যেমন বই পড়ার মধ্য দিয়ে আমরা বিভিন্ন স্থানের বা বিভিন্ন জায়গার বর্ণনা পাই, যেটার মধ্যে দিয়ে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। যেমন আমরা কোথাও বেড়াতে গেলে যেরকম অভিজ্ঞতা অর্জিত হয়, ঠিক বই পড়ার মাধ্যমে আমাদের অনেকগুলো অভিজ্ঞতা অর্জিত হয়। যেমন আমি কোন স্থানে গেলাম না, কোন রাইটারের বর্ণনায়, যেমন আমরা মিয়ানমারের মুংডু শহরে আমি যাইনি কখনো, কিন্তু আমি রাইটারের বর্ণনার মধ্যে দিয়ে, লেখকের বর্ণনার মধ্যে দিয়ে মুংডু এলাকার সম্পর্কে জানতে পেরেছি। এর মধ্যে আমার আমি নিজে না গেলেও আমার ওই অভিজ্ঞতা অর্জিত হয়ে গেছে, মুংডু শহরে গেলে কি করতে হবে আমার বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে। ফলে আমি পরবর্তীতে গেলে
ওই লাগাতে পারবো। তাহলে আমরা প্রথমত পড়েছি বই পড়ার উপকারী দিক। প্রথম দিক হচ্ছে আমাদের বই পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জিত হয়। দ্বিতীয় কথা বলেছি বই পড়ার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা লাভ হয়। তৃতীয় কথা হচ্ছে বই পড়ার মাধ্যমে জ্ঞান বিতরণ করা যায়। জ্ঞান বিতরণ করা যায়। আমি যেভাবে জ্ঞান অর্জিত করছি ঠিক একইভাবে আমি কি করতে পারবো? জ্ঞান বিতরণও করতে পারবো। যেমন এজ এ শিক্ষক, একজন শিক্ষক হিসেবে, একজন ছাত্র হিসেবে প্রত্যেকেরই উচিত জ্ঞান অর্জন করা। কেননা আমরা নিজে জ্ঞান অর্জন করলেই আমরা অন্যকে জ্ঞান দিতে পারবো। ৩ টে দিক আমরা পেয়ে যাচ্ছি। জ্ঞান অর্জন করা, অভিজ্ঞতা লাভ করা এবং জ্ঞান বিতরণ করা। যে ব্যক্তি যত বেশি বই পড়বে সে তত বেশি জ্ঞানী হবে, এটাই স্বাভাবিক এবং তার তত বেশি অভিজ্ঞতা হবে। এবং সে বাস্তবে যখন অন্যদেরকে জ্ঞান দিতে যাবে, সে ওই লব্ধ জ্ঞান থেকে তার জ্ঞানটা সে অনেক বেশি দিতে পারবে অন্যদের চাইতে। সবাই বুঝতে পেরেছো? বই পড়ার ৩ টি উপকারী দিক সম্পর্কে আমি যেটা বলেছি? Yes, sir. দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে বই পড়লে তুমি হ্যাঁ, তো আবার একটু আমি হাইলাইটস করছি। দেখো সবাই আরেকবার মনোযোগ দাও। বই পড়লে প্রথমত তুমি জ্ঞান লাভ করবে। সবচেয়ে বেশি জ্ঞান লাভ হবে বই পড়ার মধ্য দিয়ে। দ্বিতীয় হচ্ছে বই পড়ার মধ্য দিয়ে তুমি অভিজ্ঞতা লাভ করবে। কোন স্থানে যাওয়ার অভিজ্ঞতা, কোন বিষয় জানার অভিজ্ঞতা, মানে যে বিষয়টা তোমার জানাই নেই। কোন একটা মনে করো পরীক্ষা, এই পরীক্ষণ বা তুমি তোমার পাঠ্য বইয়ের কোন একটা টপিক পড়লে, সায়েন্সের কোন টপিক পড়লে, বায়োলজির কোন টপিক পড়লে, ওইটার অভিজ্ঞতা তুমি বইয়ের মধ্যে দিয়ে একবার পেয়ে যাচ্ছ। প্র্যাকটিক্যালি ক্লাস করার পর ওটা পুরোপুরি তোমার আয়ত্তে চলে আসবে। দেন জ্ঞান বিতরণ করা। বই পড়ার মধ্য দিয়ে তুমি জ্ঞান বিতরণও করতে পারবে। তুমি যদি জ্ঞানটা জানো, তোমার একটা বিষয় জানা আছে। তোমার এই বিষয়টা জানার কারণে তুমি তোমার ছোট ভাই-বোন বা আ উম আত্মীয়-স্বজন এদেরকে তুমি কি করতে পারবে? জিনিসটা জানাতে পারবে। যে এই জিনিসটা এভাবে না, জিনিসটা এভাবে করলে তোমার একটা ফলপ্রসূ দিক আসবে। মনে করো তোমাদের আত্মীয় কেউ মংডুতে বেড়াতে যাচ্ছে। তুমি বলবে যে, "মংডুতে এই জায়গাগুলো আছে। আপনারা এই জায়গায় গেলে এভাবে চলবে। এখানে গেলে এখানে নামবেন, এখানে খাবারটা ভালো, এখানে ভাড়াটা কম। এভাবে গেলে আপনি খরচ বেয়ার করতে পারবেন কম।" এখন তুমি কিন্তু যাওনি। তুমি বই পড়ার কারণে যে অভিজ্ঞতাটা হয়েছে এই জিনিসটা তোমার বাবাকে তুমি জানাতে পারছো। তোমার বাবা হয়তো কোনো কাজে বা ব্যবসায়ের উদ্দেশ্যে মংডু যাচ্ছে। তুমি বললে যে আমি মংডু শহরের বর্ণনা পেয়েছিলাম। বা তুমি মিশরের মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে চেয়েছিলে। মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে গিয়ে তুমি মিশরের কালচার সম্পর্কে জেনেছো। তো তোমার আব্বা কোনো কারণে মিশরে যাচ্ছে। তুমি ওনাকে বলে দিলে আপনি মিশরে গেলে এই খাবারগুলো খাবেন। এগুলো খুব এখানে সস্তা তবে অনেক সুস্বাদু। এই টাইমে খাবার পাওয়া যায়, এই টাইমে হোটেল খোলা থাকে, এই টাইমে আপনি এই জায়গাতে গাড়ি পাবেন, এই জায়গাতে গাড়ি পাবেন না। তাহলে উনি তোমার কাছে একটা তথ্য পেয়ে গেল। তার মানে তুমি ১ম এ আর্নিং করেছো, গ্যাদার করেছো, নলেজ গ্যাদার করেছো বইয়ের মধ্য দিয়ে। এখন তুমি নলেজটা শেয়ার করছো তোমার বাবার কাছে। তুমি নলেজটা যেটা পেয়েছিলে তোমার বাবার কাছে শেয়ার করছো। তোমার বাবা ওখানে যাওয়ার পর তুমি যেটা বলেছো সেটাই হাতে কলমে পেয়েছে। তখন তিনি অবাক হয়ে গেল, "হাই! আমার মেয়ে আমার ছেলে এখানে আসেনি। বই পড়ে সে জ্ঞান অর্জনটা করেছে। সার্থক, আমার জীবনটা সার্থক।" ওই সময় মা-বাবা ওখানে ওই সময় তৃপ্তি পাবে। না আমার ছেলে-মেয়েটা যাক সত্যিকারের পড়াশোনা করছে। তার মানে বই পড়ার যে উপকারী দিক সেটা আমরা এখানে তুলে পাচ্ছি। তাহলে বলতে পারবে কেউ, "ইউসা বলো তো বই পড়ার ৩ টি উপকারী দিক সম্পর্কে আমি কি বলেছি?" সংক্ষেপে বলো। জ্ঞান জ্ঞান অর্জন করে আর সেকেন্ড হচ্ছে যে অভিজ্ঞতা অভিজ্ঞতা, উম, এক্সপেরিয়েন্স আরকি। হ্যাঁ থার্ড হুম। এরটা কি ছিল? জ্ঞান বিতরণ, শেয়ার, জ্ঞান নলেজ বিতরণ। নলেজ শেয়ার হুম আরকি। আমার তুমি যে নলেজটা নলেজ পেয়েছো এটা শেয়ার। অন্যকে আবার দান করা। হুম অন্যকে জানিয়ে দেওয়া। বুঝতে পেরেছো এখন সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এটা তোমার বন্ধুকে তুমি বলছো। তুমি ১ম এ চিঠির শুরুতে বলছো, তুমি জানো আমি অনেক বেশি বই পড়ি, বই পড়তে আমার ভালো লাগে। কেননা বই পড়ার অনেকগুলো উপকারী দিক রয়েছে। প্রথমত বই পড়লে আমরা জ্ঞান অর্জন করতে পারি। দ্বিতীয়ত বই পড়ার মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতাকে উন্নত করতে পারি। আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তৃতীয়ত এই এই অভিজ্ঞতা এবং জ্ঞানটাকে আমরা কি করতে পারি? অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারি। মানে আমার নলেজ বা আমার জ্ঞানটা থার্ড আমি যে এর জ্ঞানটা ছড়িয়ে দেওয়া থার্ড বা এরটা বিতরণ করা। জ্ঞান এবং অভিজ্ঞতা আমি অন্যের কাছে কি করতে পারি? ছড়িয়ে দিতে পারি। ওই যে শেয়ার আরকি, নলেজ শেয়ার যেটা বলেছিলাম। ও থার্ড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এখন বুঝতে পেরেছি। And Then, তোমার পঠিত বইটি ভালো লাগার ৩ টি কারণ। তুমি একটা বই পড়েছো, এই বইয়ের বর্ণনা দিচ্ছ কাকে? বন্ধুকে। এখন তোমাদের নিজস্ব কোনো বই বা কোনো একটা গল্প যেটা তোমার ভালো লেগেছে, কেন ভালো লেগেছে? এটার একটা কারণ বললা ওখানে তোমার বন্ধুকে। যেমন এই আমার কাছে ধরো ভালো লেগেছে আমি বললাম যে কি বলা যায়?
আমার ধরো ভালো লেগেছে শেষের কবিতা উপন্যাসটি। তো আমি একটা বললাম যে রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটি আমার খুব বেশি ভালো লেগেছে। ঠিক আছে? কেন লেগেছে এটা আমি বলব। তোমার পরিচিত ভালো লাগার ৩ টে কারণ। কেননা রবীন্দ্রনাথ এই বইয়ের মধ্যে নিজের সমালোচনা করেছেন। যখন আধুনিক রাইটাররা তখন তার আমলে যখন আধুনিক রাইটাররা তাকে নিয়ে সমালোচনা করছিল, মানে তিনি নাকি পুরাতন লেখক, তার লেখার মধ্যে কোনো নতুনত্ব নেই। তখনই ওইটার দাঁত ভাঙা জবাব দিতে তিনি শেষের কবিতা উপন্যাস লিখেছেন, যেটা সর্বকালের সর্বাধুনিক উপন্যাস হিসেবে পরিগণিত হয়। বুঝতে পেরেছো কিনা? তিনি শেষের কবিতা উপন্যাস দিয়ে পরিচিত নিজেকে যে আমি পুরাতন নই, আমি বরঞ্চ আধুনিকেরও আধুনিক। এই শেষের কবিতা এটাই বাস্তবতা প্রমাণ করে। কেননা ওইটা প্রত্যেকটা চরিত্র যেমন অমিত এবং লাবণ্য এই ২ টা চরিত্রের মধ্যে দিয়ে তিনি আধুনিক রবীন্দ্রনাথকে ফুটিয়ে তুলেছেন। কবিতা আমরা দেখতে পাই যে উপন্যাসের প্রতি পরদে কিছুক্ষণ পর কবিতার চরণ আসে এবং এটার মধ্যে দিয়ে তিনি রবীন্দ্রনাথকে সমালোচনা করেন এবং নবরণ চক্রবর্তী নামে তিনি এখানে লেখালেখি করেন। নিজের সমালোচনা করেন এবং লোককে তুলে আনেন। এভাবে করে তিনি এই পুরো উপন্যাসে ধারালো কিছু কমেন্টস করেন যেগুলো সত্যি আধুনিক। অমিতের মুখের যে কথাগুলো থাকে সেগুলো হচ্ছে মানে সত্যের বাণে জর্জরিত। একদম ধারালো কথা যেগুলো যে কেউ এই কথাগুলো সে সর্বকালের সর্বাধুনিক মানুষে পরিণত হবে। অর্থাৎ তার সাথে যুক্তি তর্কে কেউ পেরে ওঠে না। অমিত রায় নামক চরিত্র এই গল্পে। আমার এইজন্য এই কবিতাটি ভালো লাগে কেননা এখান থেকে আমি কিছু বুদ্ধিদীপ্ত কথোপকথন পেয়েছি যেগুলো আমি আমার বাস্তবিক জীবনে ব্যবহার করতে পারি। এটা আমি আমার কথা বলছি, বাস্তব কথা বলছি। আমি অমিত রায়ের যে কথাগুলো শুনেছি, রবীন্দ্রনাথ অমিত রায়ের মুখে যে কথাগুলো বলিয়েছেন, এই কথাগুলো যখন আমি শুনেছি, আমি রিয়ালাইজ করলাম, তখন দেখলাম যে না, কথাগুলো খুবই বুদ্ধিদীপ্ত। আমি কথাগুলো বাস্তবিক জীবনে ব্যবহার করা শুরু করলাম। দেখলাম যে ওই কথাগুলো আমি যখন ওই রবীন্দ্রনাথের অমিতকে ফলো করা শুরু করলাম, তখন আমার নিজের মধ্যে একটা আধুনিকতা চলে আসছে। আমার সাথে যুক্তি তর্কে কেউ পেরে উঠতে পারছে না। ওই যুক্তি দিয়ে যখন আমি কথা বলছি, অমিতের যুক্তিতে। মানে রবীন্দ্রনাথ আমাদেরকে ওই উপন্যাসের মধ্যে দিয়ে শিখাচ্ছেন। শেষক কবিতা উপন্যাসের মধ্যে দিয়ে শিখাচ্ছেন কিভাবে সত্যকে টিকিয়ে রাখার জন্য যুক্তি তর্কের মধ্যে দিয়ে এগোতে হয়। মানে এখানে এই একটা দিক উঠে আসছে। আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে। আর রবীন্দ্রনাথের বুদ্ধিদীপ্ত আ যুক্তি যুক্তি-তর্কময় যে কমেন্টস গুলো আছে, ধারালো যে উক্তিগুলো আছে, আমার খুব বেশি ভালো লেগেছে এগুলো। আর এখানকার কবিতাগুলো আমার খুব বেশি ভালো লেগেছে। এইজন্য আমার এই বইটি পড়তে খুবই ভালো লেগেছে। তুমি বললে আরো ভালো। ঠিক আছে? হুম। এখানে আমি একটা বইয়ের নাম বলেছি যে শেষের কবিতা। তোমার এমনও লাগতে পারে তোমার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি ভালো লাগতে পারে। আমি এখানে অগ্নিবীণাও বলতে পারতাম যে নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি আমার ভালো লেগেছে। কেননা এখানে বিদ্রোহী কবিতা, আনন্দমেরি আগমনী কবিতা এগুলো হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে নজরুলের বিদ্রোহাত্মক ঘোষণা। যেটার কারণে আনন্দময়ীর আগমনে লেখার কারণে রবীন্দ্রনাথ কি করতে হয়েছে? নজরুলকে জেল খাটতে হয়েছিল। আমরা এভাবেও বলতে পারি যে অগ্নিবীণা প্রত্যেকটি কবিতায় যেন আগুনের সুর শোনা যায়। এখানে প্রত্যেকটি অত্যাচারের বিরুদ্ধে মজলুমের বিদ্রোহের ঘোষণা শোনা যায়। আমি এখানে ২ টা বইয়ের বর্ণনা দিয়েছি। তোমরা যে বইটা পড়েছো যেকোনো একটা তুমি ইংরেজি বই পড়তে পারো। ইংরেজি কোনো স্টোরি বুক পড়তে পারো, ইংরেজি কোনো উপন্যাস পড়তে পারো। ওই বিষয়টাকে এখানে কি করবে? তুলে ধরবে যে আমি ওই বইটা পড়েছি, বাংলায় এই লিখে বইটা ফেলবো ভালো লাগার আরকি। ৩ টি কারণ। হ্যাঁ, এটা তোমাদের নিজের ইচ্ছা। একদম স্বাধীনভাবে লিখতে পারবে। যে আমার এই হুম। বইটার এই দিক আমার ভালো লেগেছে। এখানে এই চরিত্রটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল। পরবর্তীতে দেখা গিয়েছে এই তার এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কারণে তাকে অনেক বেশি সংকটের সম্মুখীন হতে হয়। এবং এটা থেকে পরবর্তীতে সে সত্যের সাথে থাকার কারণে সে এটা থেকে আ পরিত্রাণ পায়। পরিত্রাণ পেয়ে এবং Sir, you are muted. শুনতে পাচ্ছ সবাই এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার এখন ওখানে আপনাকে শুনতে পাচ্ছি। না স্যার আমি অর্ধেক তোমাদের স্টুডেন্ট বের হয়ে গেছে। অর্ধেক স্টুডেন্ট। ওদের বের হওয়ার সময় আসছে ওরা সুযোগ দিলে চলে যায়। আমার এখানে হঠাৎ বোধহয় নেট চলে গিয়েছিল। এখন শোনা যাচ্ছে আমাকে?
হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার সবই তো ঠিক ছিল। আমি তোমাদের দেখতে পাচ্ছিলাম, তোমরা আমার কথা শুনছিলে না, এই জন্য হঠাৎ করে দাঁড়াও, আরো কয়েকজন জয়েন করছে। এখন দেখতে পাচ্ছো? আমার শেষের কথাগুলো বুঝেছো তো তোমরা? আমি বলেছি যে এখানে এখানে তোমাদের দ্বিতীয় পয়েন্ট বলেছে তোমার পঠিত বইটি ভালো লাগার 3টি কারণ। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছে তুমি যে কোনো বই, তোমরা এখানে এর মধ্যে অনেকগুলো বই পড়েছো, ইংরেজি বলেছো, বাংলা পড়েছো, যে কোনো শুধু বইয়ের লাইন, ফেভারিট লাইনটা লিখতে পারবো। Sir, I got disconnected. বুঝলি? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার Sir, এখন শুনে যাচ্ছে। আচ্ছা দেখো, বলছি যে বইটি এখানে তোমার পঠিত বই সম্পর্কে বলা হয়েছে তো, আমি একটু একটু আমাকে 1 মিনিট সময় দাও, আমার এখান থেকে আওয়াজ। হ্যাঁ শুনছো এখন? আছো? শুনছো? রিপ্লে করবা, দ্রুত করো, রিপ্লে করো, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আচ্ছা, দ্বিতীয় প্যারাতে শুধু এটুকু বলবে যে তোমাদের পঠিত বইটি ভালো লাগার 3টি কারণ, যে কোনো বই তুমি বর্ণনা করবে, ওই বইটা কেন ভালো লাগছে তার 3টা কারণ উল্লেখ করবে। ওখানে নায়ক চরিত্র ভালো লেগেছে, নায়িকের চরিত্র ভালো লাগছে, নায়িকের থাকে ওই চরিত্র ভালো লেগেছে, কেন ভালো লেগেছে তার বিষয়টা উল্লেখ করবে। মিউট রাখো নিজেদেরকে। আইমান আব্দুল্লাহ, আচ্ছা দেন বইটির কোন বিষয়গুলো তোমাকে বেশি ভাবিয়েছে তার 3টি কারণ লেখো। এবার আসো তোমার নিজের পড়া কোনো বইয়ের নাম বলো। যে এখানে আমাদের এখানে তোমার পঠিত বইটি ভালো লাগার 3টি কারণ, প্রথমে আমরা এটা বলেছি, এটা ভালো লেগেছে এইসব কারণে। বইটির কোন বিষয়গুলো তোমাকে বেশি ভাবিয়েছে তার 3টি কারণ লিখো। মনে করো আমি অগ্নিবীণা বইটি আমি শেষের কবিতা বইটি পড়েছিলাম, শেষের কবিতা তোমাদের জন্য বেশি বড় হয়ে যায়, আমি অগ্নিবীণার সম্পর্কে বলছি। আর কোনো গল্পের বই আছে বা তোমাদের তোমাদের পরিচিত কোনো গল্পের নাম বলো তো। তোমরা এই ছুটি গল্পটি পড়েছিলে ফটিকের, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে আমি ওইটা নিয়ে কথা বলি। ওইটা যেমন তুমি বলতে পারো যে আমি প্রথমে এই পয়েন্টটা আরেকবার বলছি যে রবীন্দ্রনাথের ভালো লাগার কারণ, যে রবীন্দ্রনাথের ছুটি গল্পটা আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ এখানে ফটিক চরিত্রটি ছিল খুবই চঞ্চল এবং সে খেলাধুলা করতে পছন্দ করতো, দুষ্টামি করতো, কিন্তু পরবর্তীতে মামির কাছে গেলে সে ওখানে কি হয়, মানে তার স্বাধীনতা হস্তক্ষেপ হওয়ার এই বিষয়টি বুঝতে পারে যে তার আগের মতো স্বাধীনতা নেই। এই কারণে সে তিলে তিলে মানে ওই জিনিসটা ফিল করে অসুস্থ হয়ে যায়। আমার এইসব বিষয় এইসব কারণে, অর্থাৎ ফটিকের আমার কাছে মূলত ফটিকের স্বাধীন চেতা মন, তার চঞ্চল প্রকৃতি আমার ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বইটির কোন বিষয়গুলো তোমাকে বেশি ভাবিয়েছে। আমি যখন দেখতে পেলাম ফটিক তার মামার বাড়িতে, এখানে দেখা যায় ফটিক তার মামার বাড়িতে, মায়ের কাছ থেকে মামার বাড়িতে যায় কলকাতায়। সেখানে যাওয়ার পর সে মামির পোড়ানলে পড়ে, মামি আর তাকে দেখতে পায় না, মামি তাকে সহ্য করতে পারে না, মামাতো ভাইয়েরা তাকে দেখতে পারে না, স্কুলের শিক্ষকরা তার প্রতি অত্যাচার করে, তাকে মানে মারধর করে, মানে সর্বদিক থেকে দেখা যায় সে খুবই অত্যাচারিত হতে শুরু করে। বুঝতে পেরেছো? যা আমাকে খুব বেশি ভাবায়। অর্থাৎ ফটিক গ্রামের একটি ছেলে হয়ে শহরে যখন যায়, শহরের পরিবেশের সাথে, শহরের কালচার সংস্কৃতির সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, এবং এই অ্যাডজাস্ট করতে না পারার কারণে তাকে তার মামির কাছে বকা শুনতে হয়, শিক্ষকের কাছে বকা শুনতে হয়, এবং তার মামাতো ভাইয়েরও তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এবং এক পর্যায়ে দেখা যায় ফটিক ওখানে অসুস্থ হয়ে যায় এবং সে তার মায়ের কাছে ফিরে যেতে চায়। যদিও অসুস্থ হওয়ার পর সে নিজে দেখতে পেল যে তার জ্বর আসছে এবং সে বাঁচার জন্য আহ, একা একা স্যার আপনি মিউটেড হয়ে গেছেন। মিউটেড স্যার আপনি মিউট হয়ে গেছেন।
সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কল আসছিল এই জন্য। দেখো স্যার আবার মিউট হয়ে গেছেন। শুনছো এখন? তাই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এখন শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। আবার কল আসছিল এই যে। দেখো বইটির কোন বিষয়গুলো তোমাকে ভালো লাগছে? প্রথমত আমরা বলছি যে ফটিক স্বাধীন চেতা যে ফটিক যে গ্রামের বাড়ি থেকে যখন শহরে আসে, শহরে আসার পর তাকে খুব বেশি মানুষের কোপানলের মধ্যে পড়তে হয়। বিশেষ করে গ্রামীণ একটা ছেলে শহরে আসলে যে তার জীবনের জন্য যে স্বাধীন যে মনোভাব সেটা যে ক্ষুণ্ণ হতে পারে সেটা একটা প্রমাণ পাই আমরা ফটিকের মধ্য দিয়ে। ফটিক দুরন্ত একটা বালক ছিল গ্রামে, সে গ্রামের লিডার ছিল। এই ফটিক ছিল তার গ্রামের লিডার। সে ওখানে ইচ্ছা মতো যা খুশি তা করতো, মায়ের বকা খেত, তবুও সে মায়ের কোলে যেত। মায়ের কাছে ফিরে যেত, মায়ের কাছে বকা খেত, মায়ের কাছে মার খেত, আবার সে দুষ্টামি করত। কিন্তু তার দুষ্টমিতে মা অসন্তুষ্ট হয়ে তাকে তার মামার সাথে কলকাতায় মানে যেতে দেয় এবং সে খুশি মনে কলকাতায় চলে যায় মাকে ছেড়ে মামার সাথে। কিন্তু সে যখন কলকাতায় ফিরে আসে তখন মামির আচরণ, স্কুলের শিক্ষকদের আচরণ, মামাতো ভাইদের উপহাস সবকিছু মিলে তার মনটা ভেঙে যায়। ঠিক আছে? এবং সে প্রতিনিয়ত ওখানে ওখানে পড়ে আছে ঠিকই, কিন্তু সে প্রতিনিয়ত মন থেকে চাইতো তার গ্রামের বাড়িতে ফিরে আসতে। কিন্তু ছোট হওয়ার কারণে সে ওখানে চাইলেও একা আসতে পারছে না। পরবর্তীতে মামাকে জানালে মামা বলে যে পুজোর ছুটিতে তাকে অসুস্থ হয়ে জ্বরে ক্লান্ত হয়ে সে ঢলে পড়ে এবং মৃত্যুশয্যায় সে তার বসে আজ হয়ে বাড়ি যায়। কেন মৃত্যু নামক ছুটি তাকে সারা জীবনের জন্য সমস্ত অবহেলা উপহাস থেকে তাকে মুক্ত করে দিল। এই তার কাছে বড় ছুটি তার কাছে মনে হয়েছে। আর এই জিনিসটা আমাকে সবচাইতে বেশি ভাবিয়েছে। ফটিকের মৃত্যু আমার অন্তরে দাগ কেটে দিয়েছে। তুমি এটা বলতে পারবে ফটিকের এই মৃত্যুটা আমাকে এই চঞ্চল ফটিক যে সারাক্ষণ মায়ের আদরে থাকতে চাইতো, সারাক্ষণ স্বাধীনভাবে চলতে চাইতো, সেই ফটিক যখন আসে তার করুণ মৃত্যু হলো, এই মৃত্যু বিষয়টা আমার অন্তরে দাগ কেটে রেখেছে। তাই আমি এই গল্পটি পড়ার পর থেকে আমার এইটুকু মনোভাব যে কখন আমার গ্রামের বাড়ি থেকে আমার আত্মীয়স্বজন বেড়াতে আসলে আমি তাকে কখনো অবহেলা করব না, তাকে সর্বোচ্চ পরিমাণ আতিথেয়তা করব। আমার মা-বাবাকে বলব যে সবসময় আমাদের মামাতো ভাই, ফুফাতো ভাই কেউ যদি বেড়াতে আসে তাদেরকে সর্বোচ্চ পরিমাণ টেক কেয়ার নিতে। কারণ আমি ওই গল্প পড়ে ওইটুকু ফিল করেছি যে আসলে গ্রাম থেকে যারা আসে তারা গ্রামীণ পরিবেশে থাকে। আমি তাকে কি করতে পারি না, অবহেলা করতে পারি। যদি অনেক কিছু না জানে আমি তাকে কি করব? মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তাকে আমি কি করবো জিনিসটা শিখাবো যে হ্যাঁ শহরে তুমি এটা করো, এটা করিও না। যদিও সে গ্রামীণ কিছু তার মধ্যে চলাফেরা থাকবে, আমি তাকে ওইটা নিয়ে অভ্যাস করবো না, বরঞ্চ আমি তার ওইটা দেখে আনন্দ দিতে হবে, তাকে উৎসাহ করবো যে শহরের জিনিসগুলো এখানে এটা হয় না, এখানে এটা করে, তুমি এটা করলে এখানে তোমাকে উপহাস করতে পারে, তুমি জিনিসটা শিখে নাও। ঠিক আছে? হয়তো আমরা সে গ্রামে এসে খালি পায়ে হাঁটতো, শহরে এসে চাইলে খালি পাবে না। তুমি তাকে শিখাবে যে শহরে তুমি খালি পায়ে হাঁটতে মানুষ, ঠিক আছে? অপমান করে না, তাকে আনন্দের সাথে জানাবে যে আমার খালি পায়ে হাঁটতে ইচ্ছে করে কিন্তু আমি পারি না, কিন্তু গ্রামে গেলে আমি খালি পায়ে হাঁটবো তোমার সাথে। এটা বলতে পারো। তাদেরকে এগুলো শিক্ষা দিবে। তার মানে তোমার বন্ধুকে বলছে যে আমি এই জিনিসটা শিখেছি যে গ্রাম থেকে কেউ আসলে তাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। ফটিক আমাকে ওই শিক্ষাটা দিয়েছে। তার মৃত্যু আমার অন্তরে দাগ কেটে গেছে। আমি এখনো ভুলতে পারি না। তোমরা কি জানো প্রথম যখন আমি ছুটি গল্পটি পড়ি আমি কেঁদে দিয়েছিলাম। মানে কান্না করেছি আমি তখন। মানে কেউ নেই পাশে। আমি পড়েছি, পড়ে আমি যখন ফটিক যখন বলছে আমার ছুটি হয়েছে মা আমি বাড়ি যাচ্ছি। আমি মানে ফেল ভর মানে ওখানে কান্না করে দিয়েছি। গল্প পড়ছি আর কান্না করে দিয়েছি। মানে ফটিকের কি হয়েছে? পরে গল্পটা শেষ। আমার খারাপ লেগেছে রবীন্দ্রনাথের প্রতি। তিনি কেন গল্প শেষ করলেন? ফটিককে বাছাই করলেন না কেন? আমার আমার মনে রবীন্দ্রনাথের প্রতি তখন একটা মানে ক্ষোভ জন্মেছে। উনি কেন গল্পটা শেষ করলেন? মানে গল্পটাকে ফটিকের বাড়ি যাচ্ছে বা তার মা আসছে, তার মার সাথে দেখা হয়েছে। যে ফটিক তার মায়ের সাথে দেখা করার জন্য ছটফট করেছে। সর্বশেষ সে মৃত্যুসজ্জায় তার মাকে যখন পেয়েছে, এরপরে সে কি সুস্থ হয়েছে নাকি মারা গিয়েছে? এরপর আর কোনো কথা নাই। দেখো এবার আসো বই পড়ার ক্ষেত্রে বাছাই করার গুরুত্ব সম্পর্কে তোমার মত দেয়। অর্থাৎ এখানে বলছে বই পড়ার ক্ষেত্রে আমরা যে বাছাই করে পড়বো এটার গুরুত্ব আসলে কতটুকু? তোমরা এটা বুঝতে পারছো শেষের পড়া যে কোনো বই পড়ার ক্ষেত্রে আমাদের বাছাই করতে হবে যে বইটা আসলে উপযুক্ত কিনা, বইটা আসলে আমার পড়া উচিত হবে কিনা। বুঝতে পেরেছি কিনা? আমি বইটা কোন জায়গায় বই পড়বো, কেমন ধরনের বই পড়বো, আমার বয়সের সাথে আমার পড়ার সাথে এটা রিলেটেড কিনা। কেননা বই যদি বাছাই করতেই না জানো তাহলে তোমার বই পড়াটা একটা বিরক্তির বিষয় মনে হয়। মনে করো তোমার বয়সে এখন তোমার কাছে কি হয়
গল্প পড়তে ভালো লাগে, হাসির গল্প, মজার গল্প পড়তে ভালো লাগে। এই মুহূর্তে তোমাকে যদি আমি প্রবন্ধ পড়তে বলি তাহলে কি তোমার ভালো লাগবে? তোমার পড়ার প্রতি একটা বিতৃষ্ণা জন্মাবে না? কি বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রাজনীতি মনোযোগ কিনা রাজনীতি কি লিখছে? একটু মনোযোগ দাও কি বলছে আবার এখানে শেষের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। শেষের পয়েন্টটা বলছে বই পড়ার ক্ষেত্রে বাছাইকরণের গুরুত্ব। অর্থাৎ আমরা যে বইটা বাছাই করব কোন বইটা, এখানে তোমার লাইব্রেরিতে অনেকগুলো বই আছে স্কুলের লাইব্রেরিতে গেলে, তো তুমি ওই ক্ষেত্রে কি একটা বই পেয়েছো তুমি করে পড়ে ফেলবে না, ওইখানে বাছাই করবে কোন বইটা আগে পড়বে, ঠিক না? বেছে তুমি বেছে আমাদের পছন্দটা নিব আর কি, না স্যার? গুড, হ্যাঁ পছন্দের বইটা নিবে, কারণ বাছাই করে। হ্যাঁ বাছাই করে একটা বই নিবে যেটা পড়লে ভালো লাগবে। দেখলে ওটা পড়তে গেলে দুই এক লাইন পড়লে ভালো লাগবে না, দেন চেঞ্জ করে আরেকটা বই নাও, ওইটা পড়ো। বা তোমার কোনো বন্ধু বলেছে আমি একটা গল্পের বই পড়ছি, এটা ওই যেমন আমি ছুটি গল্পটার কথা বলেছি, তাহলে নিশ্চয়ই তোমরা গল্পটা পড়ে নিবে যারা পড়োনি এখনো, পড়বে না? বই মেলাতে যেতে হবে। বই মেলা যেতে হবে না, এখন অনলাইনে বইগুলো পাওয়া যায়, অনলাইনে খুঁজে পাবে, বাতি করে স্যার, হ্যাঁ স্যার। অনলাইনে এখন সবকিছু পাওয়া যায়। কি বলো? বাতি ঘরে না আছে। আচ্ছা বাতিঘরে গেলে যাবে, কিন্তু এখন যেতে হবে। তোমার হাতে ল্যাপটপ, তোমার পাশে ল্যাপটপ আছে, তোমার হাতে মোবাইল আছে, অনলাইন নেট আছে, তুমি সার্চ করলে সবকিছু পেয়ে যাবে। রবীন্দ্রনাথের গল্প সমগ্র সবগুলো গল্প পেয়ে যাবে। ছুটি গল্প রবীন্দ্রনাথ, তুমি একটা নাটকও পাবে, একটা নাটকও তৈরি হয়েছে এটা নিয়ে, দেখতে পাবে। আচ্ছা দেখো, এরপরে আসো বই কেন বাছাই করবো। বাছাই করলে আমরা আমাদের পছন্দের বইটা পড়তে পারি এবং ওই বইটাই আমরা কি করতে পারি, পড়ে বইয়ের আনন্দটা উপলব্ধি করতে পারি। ধীরে আমি আমার কি করবো, নলেজটাকে বৃদ্ধি করবো। যেমন আমি সায়েন্স সম্পর্কে কি জানি না, কেন এখন আমি যদি সায়েন্টিফিক বইগুলো পড়ি আসলে আমার মাথায় কিছু ঢুকবে না। আমি একটা টপিক জানলাম, সায়েন্স সম্পর্কে জানি, তখন আমি জাফর ইকবালের বইগুলো পড়লে জাফর ইকবালের বইগুলো আমার সায়েন্টিফিক বিষয়গুলো জানাতে আমাকে সাহায্য করবে। আমি ৩ গোয়েন্দার বইগুলো পড়লে আমি গোয়েন্দা বিষয় জানতে পারবো, ঠিক আছে? আমার যে বিষয়ের প্রতি আসক্তি আমি ওই বিষয়টা জানতে পারবো। তারপরে আমি রূপকথার গল্প জানতে চাইলে আমি যদি কল্পনায় বিশ্বাস করি, কল্পনা করতে আমার ভালো লাগে, রূপকথার গল্পগুলো আমার ভালো লাগে, তাহলে আমি রূপকথার গল্পগুলো পড়বো, ঠিক আছে? আমার ভ্রমণ কাহিনী ভালো, দেখো আমি কোথাও বেড়াতে যাব, ভ্রমণ কাহিনী ভালো লাগে, তাহলে আমি ভ্রমণ কাহিনীমূলক যে গল্পগুলো আছে বা প্রবন্ধগুলো আছে সেগুলো পড়বো। মংডুর পথে, মিশরীয় সভ্যতা, এইগুলো জানলে তাহলে আমি যে কোনো বিষয়, যারা আমি মিশরে যেতে যাচ্ছি তাহলে মিশর সম্পর্কে আমি পড়বো। আমি মংডু যেতে চাচ্ছি, মংডুর গল্প, যে মংডু বা মিয়ানমার সম্পর্কে আমি ডিটেলস পড়ে নিব। মানে কোথাও ভ্রমণ করতে যাওয়ার আগে ওই স্থান সম্পর্কে জেনে নেওয়াটা ভালো, তাই ওই স্থান সম্পর্কিত বইগুলো আমরা পড়বো। তারপরে আমি সায়েন্সের কোন বিষয় জানতে চাচ্ছি, সায়েন্সের ওই বিষয় রিলেটেড বইগুলো আমি পড়বো, ঠিক আছে? তাহলে দেখবে যে গল্পের মধ্যে দিয়ে তোমার সায়েন্সটা জানা হয়ে যাচ্ছে। গল্পের মধ্যে দিয়ে যেমন তুমি গোয়েন্দা বিষয় জানতে চাচ্ছ, ৩ গোয়েন্দার রকিব হাসানের ৩ গোয়েন্দা আছে, ওটা পড়লে তুমি দেখবে যে একটা অন্য জগতে হারিয়ে যাবা, মানে ৩ গোয়েন্দার সম্পর্কে জানতে পারো। ওগুলো অবশ্য তোমাদের পাঠ্য রিলেটেড না, আমরা মূলত এখন ওই গল্পকারদের বই, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে কামাল, রোকেয়া, এদের বইগুলো আমরা যখন পড়বো আমাদের পাঠ্য বই সম্পর্কে একটা প্রাইমারি ধারণা হয়ে যাবে, ওইগুলো সম্পর্কে আমরা আইডিয়াটা নিতে পারবো ভালো করে। এভাবে বই বাছাই করার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত নলেজ পাবো এবং আমাদের উপযুক্ত নলেজ আমরা পাবো। যেমন তুমি যদি এখন আমি বলছি বই বাছাই করার ক্ষেত্রে, এখন তুমি শেষক যদি বইটা বাছাই করে পড়ার, যে স্যারে বলেছে শেষক কবিতা বইটা পড়ার, স্যারে পড়েছিল, আমি পড়বো, তো তুমি এখন কিন্তু শেষক কবিতা বইটা পড়লে সব বুঝবে না, কিন্তু যারা আগে অন্য বই ধাপে ধাপে পড়ে আসে ওরা বুঝবে। তো এই ঠিক একই ভাবে তুমি হুট করে কোনো বই পড়তে হবে, তোমার ক্লাস রিলেটেড বইগুলো তুমি যদি পড়ো, তোমার ক্লাসে যে ধরনের গল্প পড়ানো হয় এই ধরনের গল্প বইগুলো যদি পড়ো তাহলে সহজে বুঝতে পারবে। এরপরে আসলে আমাদের এটা বলে আমি শেষ করছি, তোমার পড়া মজা কোনো বইয়ের বর্ণনা দিয়ে আমাকে চিঠি লিখবে, আর তোমার চিঠির অপেক্ষায় থাকবে ইতি তোমার বন্ধু অমুক, এটা বলে শেষ করবে চিঠিটা। সবাই লিখতে পারবে এভাবে? Yes, sir. আমার চিঠি আলোচনা সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য আমি রেকর্ডিং স্যার এখন লিখে পাঠাবো যে স্যার, নাকি রাত পর্যন্ত? আজকে পাঠাবা যে কোনো সময়, যে কোনো সময়, আজকে যে কোনো সময়। স্যার যদি না পারি আজকে পাঠাতে, সবাই জুমে সবাই রিজয়েন করো। আচ্ছা ঠিক আছে স্যার। এখন দাঁড়াও আমার এটা মিনিট পরে শেষ হয়ে যাচ্ছে। আমি